এক গ্রামে একজন ডাক্তার ছিল। সে খুবই ভালো চিকিৎসা করত। গ্রামের প্রত্যেকটা লোক চিকিৎসা করানোর জন্য শুধুমাত্র সেই ডাক্তারের কাছেই যেত। গ্রামেই তার ছোট একটা ক্লিনিক ছিল। একদিন ভজা নামের একটা ছেলে তার স্ত্রীকে খারাপ অবস্থায় তার ক্লিনিকে নিয়ে আসে। ওর স্ত্রীর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক রক্ত বেয়ে গিয়েছিল আর সে প্রায় মরবে করছিল। শুনুন ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন, অনেক রক্ত বয়ে যাচ্ছে ওর। কি হয়েছে ওর? এত রক্ত কেন বেরোচ্ছে? ডাক্তারবাবু, আমরা কিছু জিনিস কেনার জন্য মার্কেট যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসে আর আমাদের দুজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আমার বেশি জোরে আঘাত লাগেনি, কিন্তু ওর অনেক রক্ত বেরিয়ে গেছে। সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে আপনার কাছে নিয়ে এলাম। আপনি কিছু করুন ডাক্তারবাবু, আপনি কিছু করুন প্লিজ। আরে আরে, তুমি একটু শান্ত হও আর কান্না বন্ধ করো, আমি দেখছি। ডাক্তারবাবু ভজার স্ত্রীর চিকিৎসা করা শুরু করে দিল। ভজা খুব বেশি ভয় পেয়ে গেছিল। ডাক্তারবাবু যে করে হোক রক্ত বের হওয়াটা থামিয়ে দিল আর তাড়াতাড়ি ভজার কাছে এলো। দেখো ভজা, আমি রক্তটা তো থামিয়ে দিয়েছি, কিন্তু এর পুরো চিকিৎসা এখানে করা সম্ভব নয়। তোমাকে একে নিয়ে শহরে যেতে হবে আর বড় হাসপাতালে এর চিকিৎসা করাতে হবে। সাহেব, আমাদের কাছে এত বেশি টাকা নেই, আর যদি শহরে নিয়ে যেতে যেতে ওর কিছু হয়ে যায় তখন? বোঝার চেষ্টা করো, আমার কাছে অত বেশি যন্ত্রপাতি নেই যে আমি ওর চিকিৎসা করে দেব। আর যদি ওকে এখানেই রাখো তাহলে ওর হয়তো প্রাণ চলে যাওয়ারও ভয় রয়েছে। কিন্তু এত টাকা কোথা থেকে আনবো সাহেব? আমি খুব গরিব মানুষ। এই নাও, এই কিছু টাকা রাখো। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তখন পরে আমাকে ফেরত দিয়ে দিও। এবার যাও, তাড়াতাড়ি করো, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের দেওয়া টাকাগুলো নিয়ে ভজা নিজের স্ত্রীকে শহরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু গাড়িতে যেতে যেতে মাঝ রাস্তাতেই ওর মৃত্যু হয়ে যায়। ভজা ওখানেই নিজের স্ত্রীর কাছে জোরে জোরে কাঁদতে থাকলো। সেই রাতেই ডাক্তার যে নিজের ক্লিনিক বন্ধ করে ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তাকে বাইরে থেকে কেউ আওয়াজ দিল, ডাক্তার বাবু। এত রাত্রে বাইরে থেকে আওয়াজ শুনতে পেয়ে ডাক্তার অবাক হয়ে যায়। সে বাইরে গিয়ে দেখল তো এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল। অন্ধকারে কেউ চেয়ারের ওপরে বসেছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু শরীর দেখে তাকে একটা লোকের মতো মনে হচ্ছিল। ডাক্তার তাকে ডাক দিল, কে তুমি? ওই লোকটা কিছুই বলল না। ডাক্তার আরো ভয় পেয়ে গেল। ভয়ের কারণে সে 2 পা পেছনে চলে যায়। আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? কি চাই তোমার? যদি তুমি চুরি করার ধান্দায় এসে থাকো তাহলে চলে যাও এখান থেকে, না হলে আমি পুলিশকে ডেকে নেব। হঠাৎ সেই শান্তিটাকে চিরে দিয়ে একটা আওয়াজ এলো, আমি চোর নয়, আমি ভজা। ভজা? এটা তুমি? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুমি এখানে কি করছো? তোমার স্ত্রী কেমন আছে? আমার স্ত্রী মরে গেছে সাহেব। আরে কিন্তু এটা কি করে হলো? তুমি তো ওকে শহরে নিয়ে গেছিলে, তাই না? ভজা হঠাৎ উঠে পড়ে আর কিছু না বলে ডাক্তারের কাছে চলে গেল। শহর অবধি পৌঁছতে পারেনি ও, মাঝ রাস্তাতেই নিজের দম শেষ করে ফেললো ওই বেচারি। আর এই সব তোমার কারণে হয়েছে। ভজা রেগে একেবারে পাগল হয়ে যাচ্ছিল, ওর মাথায় রক্ত চড়ে গেছিল। ভজা, তুমি একটু চুপ করে বসো, বসে কথা বলি। আর তুমি এইভাবে আমাকে দোষ দেওয়া বন্ধ করো, এতে আমার কোনো ভুল ছিল না। ডাক্তার, তোমার কারণে আমার স্ত্রী মরে গেছে। যদি তুমি এখানে ওর চিকিৎসা করে দিতে তাহলে ও আজকে বেঁচে থাকতো। একটা সাধারণ প্রাণ বাঁচাতে পারো না, তাহলে কি লাভ এখানে হাসপাতাল থাকার? এরকম কোনো ব্যাপার নয়, আমি তোমাকে বলেছিলাম যে এখানে সব উপকরণ নেই, আর সেগুলো ছাড়া। চুপ, একদম চুপ। তুমি আমার স্ত্রীকে মেরেছো, ওর হত্যা করেছো। তোমার মতো খুনিদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভজা টেবিলে পড়ে থাকা চাকু হাতে নিল আর ডাক্তারের পিঠে ঢুকিয়ে দিল। ডাক্তার জোরে চিৎকার করে উঠল। আমার স্ত্রীও এইভাবেই চিৎকার করছিল। আমি তোমাকে এবার তারই কাছে পাঠাচ্ছি।
ওপরে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবে। যদিও ক্ষমা করে দেয় তো ভালো, না হলে এইভাবেই নরকে পচতে থাকবে। ভজা আরেকবার ডাক্তারের পেটে আঘাত করলো। ডাক্তার চিৎকার করতে করতে ছটপট করতে করতে মরে গেল। ভজা ওখানেই চাকু ফেলে দিয়ে ক্লিনিকের দরজা বন্ধ করে চলে গেল। ভজা ক্লান্ত হয়ে নিজের ঘরে এলো আর কাঁদতে লাগলো। বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে কেউ ভজার ঘরে এসে দরজা খটখট করে। ভজা ভয় পেয়ে গেল। এত রাতে কে এসেছে হবে? পুলিশ কোথাও জানতে পারেনি তো? না, পুলিশ কি করে জানতে পারবে? এখন তো রাত হয়ে গেছে। হঠাৎ আবার একবার কেউ ভজার দরজায় খটখট করতে লাগলো। ভজা এবার বাইরে গিয়ে দেখলো একটা লোক দাঁড়িয়েছিল। তার চেহারা ছাতির নিচে লুকোনো ছিল। কে তুমি ভাই? কে চাই তোমার? ভজা, তোমার নাম? আমারই নাম। আপনি কে? আমাকে আপনার স্ত্রী পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। এসব কি বাজে বকছো? আমার স্ত্রী মরে গেছে। ও তোমাকে কি করে পাঠাবে? আপনি তো আমাকে আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়েছিলেন, তাই না? তাই আমি তার উত্তর নিয়ে এসেছি। ভজা ভয় পেয়ে গেল। ওই লোকটা ছাতা নিচে করলো আর ভেতরে আসতে লাগলো। ভজা দেখলো যে সে ডাক্তার ছিল, যে ওর ঘরে এসেছিল। তার পেটে সেই দুটো চাকুর চিহ্ন যেমনকে তেমনই ছিল। ডাক্তারবাবু, তুমি কি করে বেঁচে আছো? আমি তো নিজের হাতে তোমাকে মেরেছিলাম, তাহলে এইসব কি করে সম্ভব? আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি আমাকে মেরেছো। এবার আমি তার প্রতিশোধ নিতে এসেছি। ভজা ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগলো। ডাক্তারও ওর পেছনে গেল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমার খুনিকে আমি ছাড়বো না। আর এমনিতেও ওপরে গিয়ে আমি তোমার স্ত্রীর সাথে কথা বলেছি। তাকে তোমার কর্মের ব্যাপারে বলেছি। ওর কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু সে আমাকে বলল যে ভজাকে তার ভুলের শাস্তি পেতেই হবে। আমি কিছুই করিনি, তুমি মিথ্যে বলছো। তুমি একটা ভূত। ডাক্তার ভজার দিকে এগোতে লাগলো, জোরে জোরে হাসতে লাগলো। ডাক্তার নিজের ছাতা খুললো, তো সেটা থেকে অনেকগুলো ইঞ্জেকশন নিচে পড়ে যায়, যেগুলো রক্তে লতপত করছিল। এক্ষুনি তোমার এই নোংরা আর খারাপ মাথার চিকিৎসা করছি আমি। তোমার স্ত্রী তোমার জন্য উপরে অপেক্ষা করছে, আর আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। না না, আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার নিচে পড়ে থাকা ইঞ্জেকশন থেকে একটা ইঞ্জেকশন তুলে নিল আর ভজার গলায় ঢুকিয়ে দিল। ডাক্তার পুরো রক্ত তার গলায় ছেড়ে দিল, আর ইঞ্জেকশন বাইরে বার করলো না। ভজা যন্ত্রণায় জোরে চিৎকার করলো আর নিচে পড়তে লাগলো। যেখানে ডাক্তার ইঞ্জেকশন গেঁথেছিল, ভজার সেই জায়গাটা নীল রঙের হয়ে গেছিল। এক একটা করে ডাক্তার সব ইঞ্জেকশন ভজার শরীরে গেঁথে দিল। ভজার পুরো শরীর আস্তে আস্তে নীল রঙের হয়ে গেল আর নিচে পড়ে থরথর কাঁপতে লাগলো। ভজাকে এইভাবে দেখে ডাক্তার খুব মজা পাচ্ছিল। এরপর ডাক্তার সেই চাকুটাই বের করলো যেটা দিয়ে ওর খুন হয়েছিল। পরে ওই চাকুটা ভজার পেটে ঢুকিয়ে দিল আর তার নাড়ি ভুঁড়ি বাইরে বের করে দিল। ভজা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওর মৃত্যু হয়ে গেল। আজকের পর যদি কেউ কোনো কারণ ছাড়া ডাক্তারের উপরে হাত তোলে, তাহলে আমি তার চিকিৎসা ঠিক এইভাবেই করব। ভজা, চলো তোমার স্ত্রীর কাছে, সে তোমাকে দেখার জন্য ছটপট করছে। ডাক্তার ভজার দেহটাকে চাকালো আর ওখান থেকে বেরিয়ে পড়ল। একদিন রাত্রে ডক্টর ফ্রেডি তার ল্যাবে একটি এক্সপেরিমেন্ট করছিলেন। ল্যাবে উনি ছাড়া আর কেউই ছিল না। উনি খুবই মন দিয়ে ওই এক্সপেরিমেন্টটাকে সফল করবার চেষ্টা করছিলেন। ওনার মুখটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল
আর ওনার মাথায় কোনো চুল ছিল না। উনি খুব সাবধানে একটা গোলাপি রঙের মিশ্রণ আর একটা সবুজ রঙের মিশ্রণকে নিজের হাতে নাড়াচ্ছিলেন। এবার এই দুটো মিশ্রণ মিশে গেলেই আমার প্রয়োগ সফল হয়ে যাবে, আর আমার পুড়ে যাওয়া মুখটা আবার ঠিক আগের মতো সুন্দর হয়ে যাবে। মিশ্রণ খুব ভালোভাবে নাড়ানোর পর উনি ওই মিশ্রণ দুটিকে নিচে টেবিলের ওপর রাখেন আর নিজের মুখ থেকে কাপড়টা খুলে ফেলেন। কাপড়টা খুলতেই তার পুড়ে যাওয়া ভয়ঙ্কর মুখটা সামনে এলো। ডক্টর ফ্রেডি দুটো রঙের মিশ্রণকে তুললেন আর খুব সাবধানে আর ধীরে ধীরে সবুজ মিশ্রণটাকে গোলাপি মিশ্রণের মধ্যে মিক্স করতে গেলেন। ডক্টর ফ্রেডি যখন মিশ্রণটা ঢালছিলেন তখন হঠাৎই ল্যাবের জানলাটা খুলে গেল আর ডক্টর ফ্রেডি ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার জন্য ওনার মনোযোগ নষ্ট হলো আর ওই সবুজ রঙের মিশ্রণটি ওনার দুই হাতের ওপর পড়ল। ওই গরম মিশ্রণ ওনার হাতের ওপর পড়ায় ওনার আঙুলগুলো জ্বলতে শুরু করলো আর আঙুলগুলো থেকে ধোঁয়া বেরোতে লাগলো। ডক্টর ফ্রেডি তাতে আরো ভয় পেয়ে গেলেন। উনি বুঝতেই পারলেন না যে হলোটা কি। উনি সঙ্গে সঙ্গে গিয়ে জলের নিচে তার হাত দুটো ধুলেন, কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণের মধ্যেই তার আঙুলের চামড়াগুলো পুরোপুরি পুড়ে গেল আর ভেতরের হাড়গুলোকে দেখা যেতে লাগলো। তার ফলে ওনার হাত দুটোকে মুখের মতোই খুব খারাপ দেখতে হয়ে গেল। আরে এটা কি হলো? এবার আমি এটা ঠিক কি করে করব? এই সবুজ মিশ্রণটা তো আমার গোটা চামড়াটাই পুড়িয়ে দিল। ডক্টর ফ্রেডি খুব উদাস হয়ে গেলেন, কারণ ওনার এক্সপেরিমেন্টটা ফেল হয়ে গেল। আর হঠাৎই ওনার দৃষ্টি গিয়ে পড়ল ওই গোলাপি মিশ্রণটি। ওনার মাথায় একটা বুদ্ধি এলো। যদি এই গোলাপি মিশ্রণটা দিয়ে আমার কোনো কাজ হয় তাহলে আমার হাতটা ঠিক হয়ে যেতে পারে। আমার একবার অন্তত চেষ্টা করে দেখা উচিত। ডক্টর ফ্রেডি তার কাঁপা কাঁপা হাতে ওই গোলাপি মিশ্রণটি তুললেন আর নিজের হাতের উপর ঢাললেন। ওনার পুড়ে যাওয়া আঙুলগুলো থেকে আবার ধোঁয়া বেরোতে শুরু করলো, কিন্তু এইবার তার জ্বালা করছিল না। কিছুক্ষণ পরে তার আঙুলের চামড়াগুলো আগের মতো হয়ে গেল। আরে এটা তো খুব ভালো হলো। এবার আমার এই হাতগুলো আমার শরীর থেকে আলাদা দেখতে লাগবে না। কিন্তু তারপরে ডক্টর ফ্রেডি দেখলেন তার দুই হাতের নখগুলো এখন ছুরির মতো লম্বা, মোটা আর ধারালো হয়ে বেরিয়ে এলো। ডক্টর ফ্রেডি তার নখগুলোকে দেখে খুব খুশি হয়ে উঠলেন আর জোরে জোরে হাসতে লাগলেন। আমার মুখটা ঠিক হলো না তো তাতে কি হয়েছে? এবার আমার এই হাতের নখগুলোই সব থেকে ভয়ঙ্কর অস্ত্র হবে। পরের দিন রাতে একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। অনেক রাত হয়ে যাওয়ার কারণে চারদিক অন্ধকার ছিল। সে ধীরে ধীরে তার বাড়ির দিকে এগোচ্ছিল। হঠাৎ সে কারুর পায়ের শব্দ শুনতে পেল। সে ঘাড় ঘুরিয়ে দেখল অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? হঠাৎ সেই লোকটি দুটো হাত দেখতে পেল, যার আঙুলগুলোর আগায় বড় বড় ছুরির মতো নখ ছিল। সেই লোকটি অত্যন্ত ভয় পেয়ে গেল আর ভয়ের চোটে চিৎকার করে দৌড়তে শুরু করলো। পরের দিন সকালে পুলিশ ওই লোকটির লাশ ওই রাস্তার উপর খুঁজে পেল। তাকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছে। পুলিশ যখন তার লাশ পেল তখন তার সারা দেহে 5টা গর্ত ছিল, যা দিয়ে তখনও রক্ত বেরোচ্ছিল। সেই গর্তগুলো কোনো ধারালো জিনিসের আঘাতে হয়েছে আর তার ফলেই ওই লোকটির মৃত্যু হয়েছে। অফিসার কুমার এই মার্ডারের তদন্ত করছিলেন। আশেপাশে কোনো মার্ডার ওয়েপন পেয়েছো অথবা অন্য কোনো প্রমাণ? না স্যার, সব জায়গায় দেখে ফেলেছি, কোথাও কোনো ওয়েপন বা কোনো প্রমাণ পাইনি। পুলিশ অফিসার কুমার এটা বুঝতেই পারছিলেন না যে এই হত্যাটি কোন হাতিয়ার দিয়ে হয়েছে, কারণ আশেপাশে কোথাও কোনো মার্ডার ওয়েপন ছিল না। অফিসার কুমার আর তার টিম পুরো 2 দিন ধরে ইনভেস্টিগেশন করে, কিন্তু তাদের হাতে কোনো রকম প্রমাণ আসে না। 2 দিন পর আবারও রাত্রে সেই রাস্তার উপর আরেকজন মহিলাকে হত্যা করা হলো। অফিসার কুমার আর তার টিম ওখানে তদন্ত করবার জন্য উপস্থিত হলো। অফিসার কুমার দেখলেন
যে এই মহিলাটির মুখের উপরও আগের মতোই 5টা গর্ত রয়েছে আর সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে। কিন্তু এইবারে একটা ব্যাপার দেখে তারা খুব চমকে গেলেন। ওই মহিলাটির মাথার উপরে যে গর্তটি ছিল তাতে কিছু একটা আটকে ছিল। অফিসার কুমার ওখান থেকে সেটি বার করলেন আর তার উপরের রক্তটা পরিষ্কার করে খুব মন দিয়ে দেখলেন। এই জিনিসটা আসলে কি? মনে হচ্ছে এই ধারালো জিনিসটা দিয়েই এই মহিলাকে খুন করা হয়েছে। স্যার, এটা তো কারোর নখের মতো দেখতে লাগছে। কিন্তু এটা কোনো পশুর নখ বলে তো মনে হচ্ছে না। এটা নিশ্চয়ই কোনো মানুষের নখ। কিন্তু স্যার, কোনো মানুষের নখ এতটা বড় কিভাবে হতে পারে? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই নখটা মাঝখান থেকে ভাঙেনি, বরং আঙুল থেকেই আলাদা হয়ে গেছে। একটা কাজ করো, এটাকে টেস্টিং এর জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। আর এতে যে রক্ত লেগে আছে তার ডিএনএ ভেরিফাই করো। আর তারপরে আমাদের ডেটায় এটা কার সঙ্গে ম্যাচ করে সেটা দেখা যাবে। একদিন সকালে অফিসার কুমার যখন পুলিশ স্টেশনে বসেছিলেন তখন হাবিলদার একটা ফাইল নিয়ে দৌড়তে দৌড়তে এলো। স্যার, ওই নখটা কার সেটা জানা গেছে। কে সে? স্যার, একজন সায়েন্টিস্ট, ডক্টর ফ্রেডি নাম ওনার। চলো ওনার বাড়িতে। অফিসার কুমার আর হাবিলদার পুলিশ স্টেশন থেকে সোজা ডক্টর ফ্রেডির ল্যাবে গিয়ে পৌঁছলো। পৌঁছানোর পর তারা দেখলো যে ল্যাবে তালা লাগানো রয়েছে আর ডক্টর ফ্রেডিও সেখানে নেই। স্যার, মনে হচ্ছে উনি আমাদের আসার ব্যাপারে আগে থেকেই জানতেন, সেই জন্য পালিয়ে গেছেন। না, পালাননি উনি কোথাও। পরবর্তী মার্ডারের জন্য প্রস্তুতি নিচ্ছেন হয়তো। আর ওনার আগের মার্ডার প্যাটার্ন অনুযায়ী আজ রাতেই খুনটা হবে বলে মনে হচ্ছে। কিন্তু কোথায়? ওই রাস্তাটাতেই যেখানে আগের দুটো মার্ডার হয়েছিল। কিন্তু আমরা ওনাকে ধরবো কিভাবে স্যার? আমাদের কাছে তো কোনো উপযুক্ত প্রমাণই নেই। আমরা একটা ট্র্যাপ করে ওনাকে হাতে নাতে ধরব। কি ধরনের ট্র্যাপ স্যার? শোনো, আজ রাতে তুমি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবে। যখনই ওই ডক্টর ফ্রেডি তোমাকে মারতে যাবেন আমি ওনাকে হাতে নাতে ধরে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু এতে আমার কোনো ক্ষতি হবে না তো স্যার? তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। চলো এবার। অফিসার কুমার আর হাবিলদার ওখান থেকে বেরিয়ে এলো। রাত হয়ে গেল। তারা তাদের প্ল্যান অনুযায়ী ওই রাস্তার উপর গিয়ে দাঁড়ালো আর অফিসার কুমার একটু দূরে ঝোপের মধ্যে গিয়ে লুকোলো। চারদিকে একেবারে শান্ত পরিবেশ। দূর থেকে জঙ্গলের পশুদের শুধু ডাক শোনা যাচ্ছিল। হঠাৎই হাবিলদার তার পেছনে কারুর পায়ের শব্দ পেল। সে ঘাড় ঘুরিয়ে দেখল অন্ধকারের মধ্যে তার দিকেই কেউ যেন এগিয়ে আসছে। সেই মানুষটি কাছাকাছি আলোর মধ্যে আসতে হাবিলদার দেখতে পেল যে সেই মানুষটি আর কেউ নয়, বরং ডক্টর ফ্রেডি নিজেই। ওনার ওই ভয়ঙ্কর নখ আর বিকৃত মুখ অন্ধকারে আরো ভয়ঙ্কর দেখতে লাগছিল। হাবিলদার একটু ভয় পেয়ে একটু পিছিয়ে এলো। এদিকে অফিসার কুমারও দেখতে পেল যে ডক্টর ফ্রেডি ওখানে এসে দাঁড়িয়েছে। সেজন্য সেও হাবিলদারের দিকে দৌড়ে এলো। কিন্তু অফিসার কুমার ওখানে পৌঁছানোর ঠিক আগেই ডক্টর ফ্রেডি তার ধারালো নখগুলো হাবিলদারের বুকের মধ্যে ঢুকিয়ে দিল আর ঝট করে বার করল। হাবিলদারের বুকে 9টি গর্ত হয়ে গেল, কারণ ডক্টর ফ্রেডির একটা নখ আগেই ভেঙে গিয়েছিল। সমস্ত গর্ত দিয়ে রক্ত বেরোতে লাগলো আর হাবিলদার নিচে পড়ে গেল। সেই মুহূর্তেই অফিসার কুমার ওখানে পৌঁছলো আর উনি তার বন্দুক বার করে ডক্টর ফ্রেডিকে ফায়ার করলেন। ডক্টর ফ্রেডির বুকে গুলি লাগাতে তিনি ওখানেই নিচে পড়ে মারা গেলেন। যে মুহূর্তে উনি মারা গেলেন সেই মুহূর্তে তার সমস্ত নখ তার আঙুল থেকে আলাদা হয়ে নিচে পড়ে গেল। অফিসার কুমার ওখানেই হাবিলদারের পাশে দাঁড়িয়ে ফোনে অ্যাম্বুলেন্সের লোকদের ডাকছিলেন। তিনিও যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ উনিও ওনার সারা জীবনে ডক্টর ফ্রেডির মতন কোনো মানুষ দেখেননি। ডক্টর ফ্রেডির মৃত্যুর পর অবশেষে ওই ভয়ঙ্কর হত্যালীলা শেষ হয়ে গেল। অর্ধেক রাত, শান্ত প্রহর,
নির্জন সন্নাটা আর চাঁদের হালকা হালকা প্রকাশের মাঝখানে শুভজিৎ জমির প্রায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা কাঁচা সড়ক দিয়ে হয়ে গিয়ে জঙ্গলের ধার দিয়ে তৈরি করা ছিল। গ্রামবাসীরা প্রায় সময় সন্ধেবেলাতে গ্রামের ভেতরে আর গ্রাম থেকে বাইরে আসতে খুব ভয় পেত। তার সবথেকে বড় কারণ ওই জঙ্গল ছিল, সেই জঙ্গল যেখানে জানা নেই কত আত্মহত্যা করা লোকেদের আত্মাগুলো বন্দী রয়েছে। এখন সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা জানবো এই কাহিনীর মধ্যে। আজ পূর্ণিমার রাত ছিল। শুভজিৎ ওখান থেকে বেরোলো। তখন রাত প্রায় 11:15 বেজেছিল। ক্লান্ত হয়ে পুরো দিন কাজ করার পরে এখন সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছিল। আর ও নিজের সাইকেল নিয়ে নিল আর বেরিয়ে পড়ল নিজের গ্রামের দিকে। গোটা রাস্তায় রাতের নীরবতায় শুধু শুভজিৎ সে সাইকেলেরই আওয়াজ গর্জন করছিল। দূর দূর পর্যন্ত, মানুষ তো দূর, কোনো জন্তু পর্যন্ত নজরে পড়ছিল না। শুভজিৎ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওই জঙ্গলে, যেখানে জানা নেই কত গ্রামবাসীরা আত্মহত্যা করে রেখেছিল। এরকম অবস্থায় আপনি বুঝতেই পারছেন কিরকম পরিবেশ হবে ওই জায়গাটার। রাস্তাটা কি লম্বা, আমার তো প্রাণ বেরিয়ে গেল আস্তে আস্তে। এখন শুধু তাড়াতাড়ি জঙ্গল পার হয়ে যাই, তারপর বাড়ি পৌঁছে আরাম করে শান্তিতে ঘুম পুরো করব। এমনিতেও কাল সকালে তাড়াতাড়ি উঠে আবার ফসলের বিক্রি করতে হবে। এটাই বলতে বলতে শুভজিৎ জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেল। সাইকেলের গতি দ্রুত করে শুভজিৎ টর্চের সাহায্যে গাছগুলো ক্রস করে যায়। আর তখনই সাইকেলের চাকাটা একেবারে জাম হয়ে যায় আর শুভজিৎ সোজা মুখের উপর ভর করে পড়ে যায়। আরে বাপরে, আরে এটা কি হলো? আরে সাইকেলটা এখনই খারাপ হওয়ার ছিল। শুভজিৎ এখন ওখান থেকে পায়ে হেঁটেই যেতে লাগলো, কারণ এছাড়া ওর কাছে কোনো উপায়ও ছিল না। তখনই এগিয়ে চলা পায়ের সাথে কুকুরের কান্নার জোরে জোরে চিৎকার ও শুনতে পেয়ে গেল। পুরো জঙ্গলের পরিবেশটা একেবারে মারাত্মক হয়ে গেছিল। তখনই হঠাৎ শুভজিতের নজর ওপরে গাছের উপর পড়ে গেল। তখন ওর লোম দাঁড়িয়ে গেল। ও দেখল একটা লোক গলায় দড়ি লাগিয়ে গাছের ডালে ঝুলছিল। ও এর আগে কিছু বলতে পারতো বা কিছু ভাবতে পারতো, তখনই সেই ঝুলন্ত লাশটা উধাও হয়ে গেল। শুভজিৎ খুব ভয় পেয়ে গেছিল। ও জঙ্গলের প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেছিল। আমি শুনেছি গ্রামের কৃষক আর নিজেদের জীবন থেকে ব্যর্থ লোকেরা এই জঙ্গলে এসে আত্মহত্যা করে নেয়, আর তারপর চিরকালের জন্য তাদের আত্মাগুলো এই জঙ্গলে ঘুরে বেড়ায়। আর সূর্য অস্ত যাওয়ার পর এই জঙ্গলে যারা যায় তাদেরকে প্রাণে মেরে ফেলে। তখনই ও একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেল। এই আওয়াজটা বারবার শুভজিতের কানে পড়ে যাচ্ছিল। এটা একদম সেই আওয়াজ ছিল যখন কেউ আত্মহত্যা করে নেয় আর তখন তার পরিবারের সবাই তার লাশকে দেখে অস্থির হয়ে পড়ে যায়। তখন শুভজিতের ঠিক পেছন থেকে এক ভয়ঙ্কর গলায় একটা আওয়াজ গর্জন হতে শুরু হয়। শুভজিৎ, আমাকে ভুলে গেলে শুভজিৎ? আমি তোমার বন্ধু, মনে আছে তো সেই রাতে কি হয়েছিল? এই আওয়াজটা শুনে শুভজিতের ঘাম ঝরতে লাগলো। ও ভগবানের নাম নিতে নিতে এগোতে থাকলো। তখনই ওর এমন লাগলো যেন কি ওর কাঁধের ওপর হাত রেখে দিয়েছে, আর ওর ভয় আতঙ্কে বদলে গেল। শুভজিৎ হালকা মুড়ে দেখে, তখন ওর এমন মনে হলো যেন ওর পিঠের পেছনে কোনো 6 ফুটের লোক দাঁড়িয়ে ওর কাঁধ দুটো টিপে যাচ্ছিল। ওর ব্যথা লাগতে শুরু হলো, আর কোনোভাবে ওই হাত দুটোকে ও কাঁধ থেকে সরিয়ে দিল। শুভজিৎ তার ফোনের সময় দেখল, তখন রাত 1টা বাজতে 5 মিনিটের সময় বাকি ছিল। আতঙ্কের সব থেকে মারাত্মক প্রহর আসলে এটাই হয়। আর এখন তো ও একেবারে কোনো নদীর মাঝে একধারে আটকে গেছিল।
তখনই ওর মনে হলো যেন ঠিক ওর পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। পেছন থেকে ও একটা আওয়াজ শুনতে পেল, সেই রাতে ফসলে আগুন লাগাতে তোকে দেখে নিয়েছিলাম শুভজিৎ। কোথায় পালাচ্ছ? থেমে যাও, দাঁড়িয়ে যাও শুভজিৎ, দাঁড়িয়ে যাও। পেছন থেকে আসা এই আওয়াজগুলো বারবার রামবিলাসের ভয়টাকে বাড়িয়ে চলেছিল, কিন্তু এটা তো সবে কাহিনী শুরু ছিল মাত্র। ও আগে এগোতে লাগলো, তখনই ও নিজের থেকে দূরে একটা লোককে দেখতে পেয়ে গেল, যার গলায় ফাঁসের দড়ি ঝুলছিল আর চোখের নিচে বড় বড় কালো দাগ ছিল। ওই লোকটাকে দেখে থেমে গেল। কিশোর, কিশোর তুই তুই গত বছর আত্মহত্যা করেছিলি না? তুই 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 এখনো বেঁচে আছিস? বেঁচে আছিস তুই এখনো? শুভজিৎ এইটুকু বলেই ছিল, তখন সামনে দাঁড়ানো ওই লোকটা গুলির গতিতে যেন সে কোনো বয়ে যাওয়া বাতাসে একদম উধাও হয়ে গেল। ওর বড় বড় চোখ আর ভয়ঙ্কর হাসি শুভজিৎকে এখনো ভয় দেখিয়ে চলেছিল। ও কি কিশোর ছিল? না 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 না, হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম। ক্লান্তির চোটে পাগল হয়ে গেছিল। যারা মরে যায় তারা ফিরে আসে নাকি? এইটুকু বলে শুভজিৎ আগে এগিয়ে গেল। ওর চার পায়ে এগোলো আর একটা ভয়ঙ্কর আওয়াজে কেউ যেন পেছন থেকে বলে উঠল, মরে যাওয়া লোকেরাও ফিরে আসে যখন তারা কোনো প্রতিশোধ নিতে চায়। একটা ভয়ঙ্কর ভূতের হাসি পুরো জঙ্গলে বাজতে শুরু করলো। শুভজিৎ আতঙ্কে একেবারে জমে গেল। তখনই হঠাৎ একটা দ্রুত বাতাসের গতি একদম ওর কাছ থেকে পার করে গেল, আর তার ঠিক পরেই ও জঙ্গলের গাছগুলো পেছনে কাউকে দৌড়তে দেখল। রাতের এই ঘন কুয়াশার পরিবেশে ওই একা মানুষটা শুধু ভগবানকেই স্মরণ করতে পারত, তাই ওখান থেকে ও এগিয়ে যেতে থাকলো। রাতের গুপ্ত নীরবতা জঙ্গলের পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে দিচ্ছিল। তখনই বিদ্যুৎ গর্জন করতে লাগলো। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হতে চলেছে, তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। এই বলে শুভজিৎ তাড়াতাড়ি পালাতে লাগলো। ও দৌড়ছিল, আর তখনই বিদ্যুতের চকচকে ওই আলোয় ও সামনে কিশোরকে দেখতে পেল। এইবারে কিশোরের সেই ভয়ঙ্কর চেহারা দেখে শুভজিৎ ঘাবড়ে গেল আর মাটিতে পড়ে গেল। শুভজিৎ জানি না কেন মাটি থেকে উঠতেই পারছিল না, এমন মনে হচ্ছিল যেন মাটির সঙ্গে চিপকে গেছে। তখনই কিশোর আস্তে আস্তে শুভজিতের দিকে এগিয়ে যাচ্ছিল। কিশোরের চোখ সাদা হয়ে গেছিল আর গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল, যা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিশোরের মৃত্যু গলায় দড়ি দেওয়ার কারণেই হয়ে গেছে। আমি তোর বন্ধু রে কিশোর, আরে ভাই যেতে দে না কিশোর, আরে আমি যে তোর বন্ধু। শুভজিতের এই কথাগুলো শুনে কিশোরের প্রেত জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আমাকে আমার পরিবারের থেকে আলাদা করে দিলি, পৃথিবী থেকে আলাদা করে দিলি, আর এখন আমাকে বলছিস যে আমি তোকে ছেড়ে দেব, যেতে দেব এত সহজে? এটা বলেই কিশোরের প্রেতটা শুভজিৎকে হাওয়াতে ছড়িয়ে দিয়ে সোজা বট গাছের সঙ্গে উল্টো দিকে ঝুলিয়ে দিল আর বলল, দেখ শুভজিৎ, এই গাছটাকে দেখ, তোর কারণেই সেই রাতে আমি এই গাছে ফাঁসি লাগিয়ে কষ্টে যন্ত্রণায় নিজের প্রাণ নিয়েছিলাম। একটু মনে কর সেই রাতটা, এই পূর্ণিমার রাতেই চলন আর লোভের কারণে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলি, মনে কর। শুভজিৎ কিছু মনে করতে লাগলো। তখনই ও ঠিক 1 বছর আগে পূর্ণিমার সেই রাতে ঘটিত ঘটনার কথা মনে পড়ে গেল। আজ থেকে ঠিক 1 বছর আগে কাটাইয়ের এই ঋতু জমিতে খুব তুঙ্গে ছেয়ে গেছিল। সবার জমি গ্রাম থেকে খুব দূরেই থাকতো, তার জন্য কিছু 2-4টে লোক রাত জেগে জমির দেখাশোনা করত। শুভজিৎ সবার উপরে নজর রেখেছিল। কয়েকজনকে মদ খাইয়ে শুভজিৎ এটা ভাবল যে কিশোর যে ওর সব থেকে বড় শত্রু, তাকে শেষ করে ফেলব।
শুভজিৎ আর কিশোরের মধ্যে সাপ নেউলের মতো শত্রুতা ছিল। ঈর্ষা আর লোভের প্রতিশোধে জ্বলে শুভজিৎ চোখের আড়ালে কিশোরের ফসল আর সবুজ সবুজ জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিল। পরের সকালে গ্রামবাসীরা ভাবল হয়তো আগুন লাগার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সব তো একটা আগে থেকে ভাবা একটা ষড়যন্ত্র ছিল, যেটা শুভজিৎ চালাকের সঙ্গে পুরো করেছিল। কিশোরের সব পরিশ্রম আর তার পরিবারের পেট ভরার একমাত্র সাধন তার থেকে কেড়ে নিল। পরের দিন কিশোর ওই জঙ্গলের একটা গাছে ঝুলে নিজের প্রাণ নিয়ে নিল আর যন্ত্রণায় ছটপট করে এই পৃথিবীটাকে বিদায় জানিয়ে দিল। যখন তার মৃতদেহ গ্রামে নিয়ে আসা হলো, তার পরিবার যেন কান্নার জোয়ার শুরু হয়ে গেছিল। কি জানি কেন, কিন্তু সেই সময় শুভজিতেরও নিজের সত্যির থেকে সমস্যা হতে লাগলো, আর ও বীরজোর মৃতদেহর কানে এটা বলে দিল যে ওই কিশোরের জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিয়েছিল। ও নিজের বোঝাটাকে হালকা করতে চেয়েছিল। শুভজিৎ নিজের ভেতরের অসহ্য সত্যিটাকে বলে তো দিল, কিন্তু কিশোর মরে যাওয়ার পরেও হয়তো এই সত্যিটা শুনে নিয়েছিল, আর তার আত্মা পরলোক থেকে আবার একবার পৃথিবীর লোকে আসে, আর শুধু শুভজিৎকে তার পাপের শাস্তি দিতে। শুভজিতের এই সব কিছু মনে পড়ছিল। তখনই ওর গলায় চাপের সৃষ্টি হলো আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ও চিৎকার করতে চাইছিল, কিন্তু ওর মুখ থেকে আওয়াজ পর্যন্ত বেরোতে পারছিল না। কোনো একটা মোটা দড়ি ওর গলাটাকে জেঁকে ধরছিল। সহজ কথায় ওকে ফাঁসি দেওয়া হচ্ছিল। এখন ও একদম ফাঁসির দড়িতে ঝুলতে লাগলো, আর কিশোর ওখানে গাছের নিচে প্রেতের ভয়ঙ্কর হাসি হেসেই যাচ্ছিল, যেটা পরিবেশকে আরো আতঙ্কিত করে যাচ্ছিল। শুভজিৎ ওখানে এই যন্ত্রণায় ছটপট করতে করতে নিজের প্রাণ দিয়ে দিল। আর তারপর পরের দিন গ্রামবাসীরা যা দেখলো, সবাই শুভজিতের মৃত শরীরটাকে দেখে ভয়ানক চেহারা দেখে নিল। ওর দুটো চোখ ছিল না, জিভটা বাইরে ঝুলছিল, দড়িটা তার গলায় অনেকবার জড়ানো হয়ে গেছিল, কিন্তু এখন ও বারবার নড়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা আর তার পরিবারের লোকেদের শুভজিতের আত্মহত্যার কথা একটুও বিশ্বাস হচ্ছিল না। যাই হোক, এখন পাপের ফল তো মানুষকে এই জন্মের ভোগ করে যেতে হয়। সেই জন্য পাপের ফল একদিন সবাইকে পেতেই হয়। যদি কাউকে ধোঁকা দেওয়া হয়, তাহলে তার প্রতিশোধ মরে যাওয়ার পর আরো ঘাতক হবে।